প্রিয় দর্শক, আমন্ত্রণ গুরুকুল অনলাইন লার্নিং এর আমাদের বিশেষ ক্যারিয়ার শোতে। আজকে আমরা কথা বলবো মূলত এই যে কোভিড এবং পোস্ট কোভিডে আমাদের কর্ম, আমাদের পেশা, এই জায়গাগুলিতে কী ধরনের চ্যালেঞ্জেস আছে, কী ধরনের পরিবর্তন আসছে, বা এই যারা অনেকেই চাকরি হারিয়েছে, অনেকে হয়তো ভবিষ্যতে আবার চাকরি হারাতে যাচ্ছে, বা এদেরকে কিভাবে আবার পুনরায় তারা চাকরি পাবে। আবার একই সময়ে আমাদের প্রতি বছর যে প্রায় ২০ লক্ষ ছেলেমেয়েরা কর্মসংস্থানে আসে, তারা নতুন কর্মসংস্থান খোঁজে, জব মার্কেটে আসে, তাদের জন্য ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে আমরা কথা বলবো এই শোতে। আমার শোয়ের আজকের অতিথি ফারহানা আলম, ফারহানা মাহবুব। আমরা আজকে এই অতিথিকে আনার বিশেষ একটি কারণ বলে রাখি, সেটি হচ্ছে যে অতিথি লেখাপড়া করেছেন কম্পিউটার সায়েন্সে, এরপরে কাজ করেছেন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে, এক্সেঞ্চারে কাজ করেছেন, আবার কংগ্লোমেরেটে কাজ করেছেন, এসিআইতে। এরপরে এখন কাজ করছেন আমেরিকান অ্যান্ড এফার্ট নামে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যারা মূলত তৈরি পোশাক শিল্প নিয়ে কাজ করে। তো ফাবিন, প্রথমেই আমন্ত্রণ জানাই। আমি আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের আমরা পোস্ট কোভিড নিয়ে কথা বলছি বারবার, কিন্তু এই পোস্ট কোভিডে আসলে আমাদের কি ধরনের পরিবর্তন আসবে, মানে আমরা যদি কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আসলে পরিবর্তনটা কি আসছে? পোস্ট কোভিড ক্ষেত্রে কর্মক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে, আমরা আগে যেটা কখনোই চিন্তা করতে পারিনি, অফিস মানে অফিসে যাওয়া, আর পোস্ট কোভিডে আমরা বাসায় বসেও অফিস করছি। তো আমি বলবো এই যে মানসিকতার যে পরিবর্তন, যে বাসায় বসেও কাজ হয়, কাজ করা সম্ভব, এটা আমরা কোভিডের আগে কখনো মানুষকে বোঝাতে পারতাম না। হোম অফিস শুনলেই সবাই একটা ফাঁকিবাজি ব্যাপারটা মনে করতো, কিন্তু এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকে অফিসে ফেরত যেতে চাচ্ছে, কারণ আমি যদি বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে কর্মজীবী মহিলা যারা, তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে কিন্তু বলা হচ্ছে না, না বাসায় থাকো, কারণ কি তারা দেখছে, অর্গানাইজেশনগুলোও দেখছে যে বাসায় বসে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটির কোনো ঘাটতি হচ্ছে না, আমরা সব রকমই দিতে পারছি। এটা একটা। আর আরেকটা যেটা আমি চেঞ্জ বলবো, আগে মানুষের কাজের ব্যাপ্তি অনেক বড় ছিল, অনেক ছড়িয়ে ছিটিয়ে কাজ করত। এখন মানুষ সেই ব্যাপ্তিটাকে আস্তে আস্তে একটু কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করছে, পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করছে, যেটা আগে খুব কম দেখা যেত। যেহেতু এই প্রথমে যখন লকডাউনের সময়টাতে আমরা যখন পরিবারের সাথে ছিলাম, আমরা দেখেছি যে না, পরিবারের সাথে একটা আনন্দের সময় কাটানো যায়, সেই আনন্দ জিনিসটাকেও মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং একটা ভয় তো কাজ করেছে, মৃত্যু ভয় সবাই অনেক বেশি কাছ থেকে দেখেছে, তো সেটার জন্য যতটুকু আনন্দের সময় কাটানো যায় সেই চেষ্টাটাও করছে সবাই। মানে পারিবারিক জীবনে যদি বলি, মানুষ আরো পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছে আরো বেশি, মানুষ লাইফে ভ্যালু করতে শিখেছে, ছোট ছোট বিষয়ে ভ্যালু করতে শিখেছে। এটা তো গেল আমাদের ব্যক্তিগত একটা জায়গা, ব্যক্তিগত অ্যাসপেক্ট। কাজের ক্ষেত্রে আমরা যদি বলি যে এক ধরনের চাকরি বিশেষ করে অনলাইন ভিত্তিকই হয়ে গেছে, মানে আমাদের অনেকের কাজ যাদের সরাসরি ফিজিক্যালি যেতে হয় না, তাদের অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এর পাশাপাশি আমরা যদি কথা বলি স্কিল নিয়ে, যে আমরা এই চ্যালেঞ্জে অনেকেই চাকরি হারিয়েছেন স্কিলের কারণে, এই নতুন যে আমরা নিউ নর্মাল বলছি যেটাকে, সেটার সাথে অ্যাডপ্ট করতে পারেনি, এরকম কারণেও অনেকে চাকরি হারিয়েছে। তো আমরা তো দেখছি যে এই নিউ নর্মালে আমাদের কাজ করতে গেলে কিছু স্কিল এসেনশিয়াল হয়ে যাচ্ছে, যেটা আগে হয়তো জরুরি ছিল না। সেই স্কিলগুলি নিয়ে আমি জানতে চাই। প্রথম যে স্কিলটার কথা বলবো, যেহেতু বাড়িতে বসে অফিস করতে হচ্ছে, টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ হওয়া যাবে না। কারণ টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে। কারণ আমাকে যখন একটা মানুষ দূরে থেকে, তার সাথে আমার কমিউনিকেশনটা করতে হচ্ছে, তার সাথে আমার কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে হচ্ছে। তো আর ইন্টারভিউর কথা, আমি যেহেতু এইচআর একজন ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, অবশ্যই আমি প্রথম ইন্টারভিউর ক্ষেত্রেই বলি, আমরা এখন যেটা করছি, আগে ইন্টারভিউ নিতাম কি, আমি একজন ক্যান্ডিডেটকে, একটা গ্রুপ অফ ক্যান্ডিডেটকে আমি অফিসে ডাকছি, আমি তাদেরকে একদম সামনাসামনি বসে তাদের সাথে কথা বলছি, তাদের ব্যাপারে জানছি। এখন কিন্তু আমি ইন্টারভিউ নিচ্ছি কি, আমি তাকে ইন্টারনেটের মাধ্যমে তার সাথে যোগাযোগ করছি। এখন যে মানুষটা আমার সাথে যোগাযোগই করতে পারছে না, তার তো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তার সাথে তো আমার কথাটাই হচ্ছে না, কনভারসেশনটাই হচ্ছে না, দেখাটাই হচ্ছে না, কারণ দেখাটার পিছনেই তো তার টেকনোলজির দরকার হচ্ছে। এবং আমরা সেটা ফেস করছি। দেখা যাচ্ছে যখনই আমরা কাউকেই করছি, সে হয়তো ইন্টারনেটে সে অতটা পুটু না, সে হয়তো সাথে সাথে কানেক্ট হতে পারছে না।
পোস্ট কোভিডের ক্ষেত্রে টেকনোলজিক্যালি সাউন্ড হওয়াটা আমি মনে করি সবচেয়ে বড় স্কিল হওয়া উচিত। রাইট, মানে যেটা দেখলাম যে প্রথম কথা হচ্ছে যে আগে অনেক ক্ষেত্রে আমরা ফিজিক্যালি অ্যাপিয়ার করে আমরা সিচুয়েশনটার কন্ট্রোল নিতাম বা কমিউনিকেশনের কিছুটা আমাদের ঘাটতি থাকলেও আমরা হয়তো এটা কভার করতে পারতাম। কিন্তু এখন যেটা হচ্ছে বা ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে ওই কমিউনিকেশনটা, মানে টেকনোলজির কথা আমি পরেই আসি, প্রথম কথা হচ্ছে যে ওই ভার্চুয়ালি কমিউনিকেট করে ক্লিয়ার রাখতে হবে। এটা শুধু আমি ইন্টারভিউর ক্ষেত্রেও না, আমি যদি একটা বায়ার আর ইসের ক্ষেত্রেও চিন্তা করি, কাস্টমারের ক্ষেত্রেও চিন্তা করি, আপনি অনলাইনে কোনো কিছু যদি অর্ডার করেন সেটা যদি ও টাইম মতো তার ইসে না আসে তাহলেও কিন্তু আপনি অ্যাজ এ ক্রেতা আপনি কিন্তু ক্যান্সেল করে দিচ্ছেন। ওকে সবসময় সচেতন থাকতে হবে, টেকনোলজিক্যালি একদম সাউন্ড হতে হবে, সাথে সাথে ও যখনই অর্ডার আসছে সেটা যদি সাথে সাথে ফিডব্যাক দিতে হবে, এবং সেটা কিন্তু সে টেকনোলজিক্যালি ইন্টারনেট ইউজ করে হোক বা যে SMS ইউজ করেই তাকে ফিডব্যাক দিতে হচ্ছে, গিয়ে কিন্তু তাকে ডোর টু ডোর নক করে করতে পারছে না। মানে কেনা বেচা যাই হোক, নেগোসিয়েশন যেটাই হোক বা ইন্টারভিউ হোক, সমস্ত কিছুতে তাকে ভার্চুয়ালি মানে সরাসরি উপস্থিত না হয়ে তাকে যথেষ্ট ওই সক্ষমতাটা অর্জন করতে হবে যেন সে ঠিকঠাক কমিউনিকেশনটা করতে পারে। এখন টেকনোলজির জায়গায় যেটি আসছে, আমরা আগে জিজ্ঞেস করতাম আপনি ঠিকঠাক মানে ইমেইল করতে পারেন কিনা বা আপনি এক্সেল জানেন কিনা, বা এখন তো আসলে ওই ব্যাপারটা জানা দরকারই নেই। বরং আমরা যদি একটা লিঙ্ক দিয়ে বলি যে আপনি জি সুইট কতটুকু বোঝেন বা আপনি অন্যান্য যে আমাদের যে টুলসগুলি আছে যেগুলো জুমে আপনি কানেক্ট হতে পারছেন কিনা বা আপনি স্কাইপে কানেক্ট হতে পারছেন কিনা, আপনার মোবাইলে ডাটা আছে কিনা, কতটুকু আছে, কত জিবি নিচ্ছেন। কারণ আপনি যখন কমিউনিকেশনে যাবেন আপনাকে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। আপনি দেখা গেল আপনি একটা ইন্টারভিউর জন্য অল্প ডাটা কিনে নিলেন, আপনার একটা বড় ইন্টারভিউ হলো, আপনি কিন্তু থাকতে পারলেন না, ডিসকানেক্ট হয়ে গেলেন। এই জ্ঞানগুলো আপনাকে রাখতে হবে সাথে। রাইট রাইট রাইট। তো যেটা আমরা দেখছি সেটি হচ্ছে যে অন্য যে কোনো যোগ্যতা তার যে স্কিল ছিল, মানে এমনিতেই বলি আমাদের যে ওই জবটার যে যোগ্যতা সেটার বাইরে টেকনোলজি স্কিলটা একেবারে এসেনশিয়াল হয়ে দেখা দিচ্ছে আমাদের এই সময়। এবং এটা একবার অভ্যস্ততা যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, সুবিধাটাও যেহেতু আমরা পাচ্ছি, তো এটা আসলে নর্মাল হয়ে গেলেও এটা অনেকখানি কন্টিনিউ করবে বলে মানুষ চেষ্টা করবে, তখন এই জিনিসটাকে চাবে। কারণ আমরা এখনো বসে কিন্তু আমরা শুনছি যে এটা মাত্র শুরু, এরকম আরো আপনার মহামারী সামনে আসতে পারে। মানুষের মধ্যে কিন্তু ওই তৈরি হয়ে থাকার ব্যাপারটা কিন্তু এখন হয়ে গেছে, তাই সে কিন্তু রেডি থাকবে যে এরপরে যেন আসলে সে ইমিডিয়েটলি সেখানে অ্যাকশন নিতে পারে। সেই রেডিনেসটাও নিজের মধ্যে তৈরি করে রাখার জন্যই কিন্তু যে মানুষগুলো, আগে আমরা কি হতো দেখা যাবে যে অফিসগুলোতে কিন্তু বেশিরভাগই আপনি দেখবেন যে ডেস্কটপ থাকতো, এখন কিন্তু দেখবেন যে অফিসগুলোতে সব ল্যাপটপ থাকবে। কারণ তার মাথায় থাকবে যে কখনো যদি পরবর্তীতে আমার এরকম একটা সিচুয়েশন চলে আসে আমি যেন সাথে সাথে অ্যাডাপ্ট করতে পারি। আমাদের যখন আমি টার্মিনালটা দিয়ে দিতে পারি, ও যেন বাসা থেকেও কাজ করতে পারে। মার্চে যখন আমাদের লকডাউন হলো, অনেকেই কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো ইমিডিয়েটলি দিতে পারেনি, কিন্তু যাদের আগে থেকে অ্যাডভান্স এইগুলোতে অকুপাইড ছিল তারা কিন্তু দিতে পেরেছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে এই ভুলটা করবে না, সে রেডি থাকবে যাতে আমার কখনো এরকম সিচুয়েশন আসলে ইমিডিয়েটলি যেন আমি তাদেরকে সেভাবে করে রেডি করে পাঠিয়ে দিতে পারি। আমার ব্যবসা বা আমার প্রোডাকশন বা আমার কোনো কিছু যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এর আগে তো ইন্টারভিউ হতো, মানে এর আগেও তুমি ইন্টারভিউ করেছো, আবার এই কোভিডের মধ্যেও ইন্টারভিউ করছো। এই দুইটাতে তোমার এক্সপিরিয়েন্সের মানে পরিবর্তন কি দেখতে পাচ্ছ? মানে আমি এক্সপিরিয়েন্সের যে জায়গাটা দেখছি যে ক্যান্ডিডেটরা ওই ফিজিক্যালি ভার্চুয়ালি ওটা তো আছেই, এটা ছাড়াও যখন কথা বলা, ইন্টারভিউ কোয়েশ্চেন বা যে এক্সপেরিয়েন্সগুলি আমাদের ইন্টারভিউতে হতো, সেই জায়গাতে কি পরিবর্তন আসছে কোভিডের সময়? সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমি বলবো, যেটা আমি আমি সম্মুখীন হয়েছি এই পরিবর্তনটার, পজিটিভ পরিবর্তন বলবো না। আগে কি হতো, একজন ইন্টারভিউতে আসছে, সে সামনে বসে আছে, তাকে হয়তো সবাই সবসময় ইন্টারভিউ বোর্ডে হয়তো রেডি থাকে না, কেউ পাজল হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে পারছে না। কিন্তু পোস্ট কোভিড ইন্টারভিউতে হয়েছে, আমি প্রশ্ন করেছি, সে হয়তো একটু পাজল হয়েছে, কানেকশন কেটে গেছে। এখন আসলেই কানেকশন কেটে গেছে নাকি সে অফ করে দিয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না। আমরা তাকে ট্রাই করছি, তাকে ফোনে হয়তো পাচ্ছি না। তো এটা আমি বলবো এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, কারণ আমি ঠিক বুঝতে পারছি না এটা কি তার কানেকশন কেটে গেল নাকি সে বন্ধ করে দিল। আমি তাকে ফোন করে পাচ্ছি না। এখন আমি কি পরবর্তীতে ক্যান্ডিডেটে চলে যাব নাকি তার জন্য আমি অপেক্ষা করব? আমাদের কিন্তু আগে যেটা হতো, আমি হয়তো একটা ইন্টারভিউর জন্য 10 মিনিট একটা স্লট রাখছি, এখানে কিন্তু আমার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমার আধা ঘন্টা পর্যন্ত সময় লেগে গেছে, কারণ আমি সাথে সাথে আরেকজনে চলে যেতে পারছি না। আমি চিন্তা করছি হয়তো তার কানেকশনে সমস্যা হচ্ছে, তাকে ফোন করার চেষ্টা করছি যে আপনি কানেকশন পেয়েছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন,
সে হয়তো মিউট করে কথা বলে যাচ্ছে অনেক সময়, আমি তাকে বলছি আপনি অন করেন, সে হয়তো বুঝতেও পারছে না। কারণ আমাদের তো সব রকম মানুষকে নিয়েই কাজ করতে হয়। আমাদের যারা আপনার ধরেন বড় ইসে আছে, সুপারভাইজার পজিশন আছে, আবার আমাদের যেহেতু আমি একটা সুইং থ্রেড কোম্পানিতে আছি, এখানে আমার ফ্যাক্টরি আছে, আমার ওয়ার্কার অ্যাসোসিয়েট লেভেল আছে, আমার স্টাফ লেভেল আছে, ওর সেই লেভেলে মানুষজনের ইন্টারভিউ করতে হয় এবং আমরা একই প্রসেসে ইন্টারভিউ করার চেষ্টা করছি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। আচ্ছা, তো এটা ছাড়া এমনিতে ইন্টারভিউ প্রশ্নের ক্ষেত্রে বা মানুষের মানসিকতায়, কারণ অনেক রকম মানসিক পরিবর্তনও আমাদের এর মধ্যে হয়েছে, এরকম কোনো বিষয় কি নজরে পড়েছে কিনা? একদম সত্যি কথা যদি বলি, খুব একটা বেশি আমরা আমি এটা হয়তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হতে পারে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মানুষের মধ্যে ওই চেঞ্জটা এখনো খুব একটা বেশি দেখিনি। হ্যাঁ, আগের কিছু কিছু আপনার যারা একদম অফিসিয়াল কাজ তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস এসছে, বা যারা আপনার উদ্যোক্তা বলেন বা যারা আপনার ব্যবসা করছে বা একটা লিডারশিপ পজিশনে আছে, তাদের চেঞ্জেস আমি দেখছি, তাদের চিন্তাধারার পরিবর্তনটা আমি দেখছি। কিন্তু আমি যদি ডাউন দ্য লাইন যাই, চিন্তাধারার খুব সেম পজিশনে কি অ্যাপ্লিকেন্ট বেড়েছে? আমরা যে জব লসের কথা বলছি প্রতিনিয়ত, মানে অনেক মানুষের চাকরি যাচ্ছে, চাকরি হারাচ্ছে, আমরা যে একটা পজিশন অ্যানাউন্স করলে আগে যতগুলি অ্যাপ্লিকেন্ট পেতাম, এখন কি সেটা কি বেড়ে যাচ্ছে কিনা? কিছুটা নাম্বারের চেঞ্জ তো অবশ্যই আছে, কিছু নাম্বারের চেঞ্জ তো অবশ্যই আছে। আর অ্যাপ্লিকেন্ট এটা ইন্টারভিউর ক্ষেত্রে আমরা সবসময়ই দেখি আমাদের অ্যাপ্লিকেন্ট ছাকতে খুব কষ্ট হয়, যে কারণে কারণ যে কোনো জব পোস্ট করলে আমরা এত বেশি অ্যাপ্লিকেশন পাই, এটা আমি যখন আমার গ্লোবাল কোম্পানিগুলোর সাথে শেয়ার করি তারা খুব অবাক হয়ে যায়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি বলি যে সবাই সব জায়গায় অ্যাপ্লাই করে, ফর এ সুইটেবল পোস্ট, হ্যাঁ ফর এ সুইটেবল পোস্ট সবাই অ্যাপ্লাই করে দেয়। এটা খুবই দুঃখজনক। সেখান থেকে ছেকে বের করা একদম জেনুইন অ্যাপ্লিকেন্ট যারা ম্যাচ করবে, আমরা হয়তো বলেও দিচ্ছি যে এই পার্টিকুলার ক্রাইটেরিয়া আমি চাচ্ছি, কিন্তু আমাদের জবের ক্ষেত্রে আমি পরবর্তীতে আমি এটা নিয়ে আরও কথা বলবো যে যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা খুব কম ক্ষেত্রেই জব ডেসক্রিপশনটা পড়েও দেখে, তারা শুধু জব পজিশনটা দেখে, কোম্পানির নাম দেখে, লোকেশন দেখে, অ্যাপ্লাই করে দেয়। পজিশনটাও হয়তো কখনো কখনো ঠিকঠাক মতো দেখে না, মানে একটা হ্যাঁ, আমি অনেক সময় ম্যানেজার পজিশনে আপনার পাই, আমি তাদের ক্ষেত্রে পজিটিভলি আমি বলি যে তারা সাহস করে দিয়েছে যে যদি লেগেছে। ব্যাপারটা তো একেবারে এরকম না, মানে এটা তো সাংঘাতিক রকম একটা অযোগ্যতা যে আমি কি চেয়েছে না জেনে আমি সেখানে যদি অ্যাপ্লাই করে বসে থাকি, এটা আমার যতখানি হায়ার করার সম্ভাবনা ছিল সেটা বরং আরো কমে যায়, আমাদের কষ্টটা বেড়ে যায় একটা। এবং তাদের ক্ষেত্রেও হয় যে তাকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সে ডাক পেলো, আমরা কিন্তু সেগ্রিগেট করে ফেলি, সে একবার ডাক পেয়েছে, পরবর্তী কিন্তু আমরা চেষ্টা করি তাকে না ডাকার, কারণ সে একবার এসে হয়তো, কারণ আমি তাকে দেখছি সে যোগ্য না, কিন্তু সে হয়তো অন্য একটা সুইটেবল পজিশনে যদি অ্যাপ্লাই করতো সেক্ষেত্রে হয়তো সে যোগ্যতা দেখাতে পারতো, এক্ষেত্রে সে যোগ্যতা দেখাতে পারেনি, সে কিন্তু বাদ পড়ে গেল। তার মানে দর্শক একটা বিষয় কিন্তু আমাদের এখানে নোট নিতে হবে, যেটি হচ্ছে যে আমি যদি কোনো পজিশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট না হই, তাহলে ওই কোম্পানিতে আমি যদি উল্টাপাল্টা অ্যাপ্লাই করি বা উল্টাপাল্টা পজিশনে আমি অ্যাপ্লাই করি, পরবর্তীতে আমাকে ডাকার সম্ভাবনাই কিন্তু কমে যায়, যার ফলে আমার একটা দরজা হলেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং যখন আমরা অ্যাপ্লাই করব কোনো একটি চাকরিতে, আমরা নিশ্চিত হব যে চাকরিতে কি চেয়েছে, চাকরিটা কি, ডেজিগনেশনটা কি, এবং সেটার জব ডেসক্রিপশনটা কি। যদি আমার সাথে মেলে এবং আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলেই কিন্তু আমি অ্যাপ্লাই করব, তাছাড়া কিন্তু আমি অ্যাপ্লাই করব না। এইটা একটা লেসন যেটা আমাদের প্রত্যেকেই যারা চাকরি খুঁজছেন তাদেরকে বলা, যে অবশ্যই আপনি আপনার অ্যাপ্রোপ্রিয়েট যেই চাকরিটা আপনার জন্য শুধুমাত্র সেটিতেই আবেদন করবেন, অন্য কোনোটাতে আবেদন করবেন না। এরপরে আসি আমরা যেই এক্সপিরিয়েন্সটি আমাদের হয় যে একজন ক্যান্ডিডেটের আমাদের যখন পাশ করে বের হচ্ছে, আমরা তো বিভিন্ন জায়গা থেকে, তুমি নিজেও থেকে আইটি ইন্ডাস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ওই ইন্ডাস্ট্রি থেকে এখন এই জায়গাতে তো শিফট মানুষ করে, বাট জেনারেলি মানুষ যেই সাবজেক্টটাতে পাশ করে আসে ওটার চাকরিটাই প্রথমে হয়তো তারা টার্গেট করে, যে কেউ কম্পিউটার সায়েন্স থেকে করে এলো, সে হয়তো টার্গেট করবে একটা ওই রিলেটেড একটা ইন্ডাস্ট্রিতে। তো কতটুকু তোমরা যখন ইন্টারভিউ নিচ্ছ তখন কতটুকু পাচ্ছ যে সে পাশ করে এসেছে ওই সাবজেক্টটাতে, বাট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ওটার যে অ্যাপ্লিকেশন সেইটা সম্পর্কে তার কতটুকু ধারণা আছে, এই গ্যাপটা কত বড়? আচ্ছা, এখানে দুটো ব্যাপার আছে। আমি আমার ক্ষেত্রে দিয়ে যদি বলি, আমি যখন কম্পিউটার সায়েন্সে পাশ করলাম আমার আন্ডার গ্র্যাজুয়েটে,
আমি কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে আমি ঠিক করেছিলাম যে আমি শিফট করে ফেলবো আমার। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আমার 2 বছর নষ্ট করতে চাইনি, এবং আমি এটা মনে করি না যে একটা জায়গা থেকে পাশ করলাম দেখে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে যে তোমার ক্ষেত্রে ইউ আর ওয়াইজ, তুমি আগে ঠিক করে ফেলেছো। আমি কিন্তু সাথে সাথে এমবিএ করে ফেলেছি এইচআরে এমবিএ করে আমার টার্গেটই ছিল আমি এইচআরে চাকরি করব, এবং সেভাবে করেই আমি চাকরি খুঁজেছি। কিন্তু মানে তোমার তো ক্যারিয়ার প্ল্যান ছিল, মানে আমি আনফরচুনেটলি আমি তো একটা সময় রেগুলার হায়ার করেছি, এখনো করতে হয়। তো যেটা হয় যে পাশ করে বেরোনোর আগে আমাদের বেশিরভাগ চাকরি প্রার্থী কিন্তু আসলে জানেই না যে সে কিসে ক্যারিয়ার করবে। মানে হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, আমার একটা চাকরি হয়ে যাবে, কিন্তু সেটা আসলে কোন জায়গাতে হবে, তার কোন মানে কোন আমাদের ক্যারিয়ার, কম্পিউটার সায়েন্স তো কোনো ক্যারিয়ার না, এরপরে একটা সাবজেক্ট, এরপরে বেরিয়ে সে প্রোগ্রামার হবে নাকি সে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবে, আরো কত রকম এখন ক্যারিয়ার আছে ওই সাবজেক্টটা থেকে বেরিয়ে। ওইটা কিন্তু ঠিক করে বেশিরভাগ ছেলেমেয়েরাই বুঝে উঠতে পারে না বা আসে না। তোমার ক্ষেত্রে যেটা এক্সেপশন সেটা তুমি আগে থেকে ওটা ঠিক করে নিয়েছিলে। আমি এদের কথা বলছি না, আমি বলছি যাদের কথা, যে এই যে পাশ করে বেরিয়ে আসছে, আসার পরে ফর এ সুটেবল পজিশন যারা আসছে, এদেরকে অ্যাকচুয়ালি হায়ার করতে গেলে মানে আমরা এই যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস ধরে নেই, যে সে একটা সাবজেক্টে অনার্স করেছে, মাস্টার্স করেছে, তাকে আমি ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে একটা কাজে লাগানো যায়। এই ব্যাপারটা তোমার নিজের এক্সপিরিয়েন্স কি, যে আসলেই কি এই প্র্যাকটিক্যালি যা হচ্ছে সেটার সাথে আমরা একাডেমি থেকে যে লেখাপড়া করে পাঠাচ্ছি সেটার কি সেরকম যোগাযোগ আছে যে আলাদা করে খুব তাকে প্রেফারেন্স দেয়া যায় বা ওরকম করে কিছু করা যায়? কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু ব্যাপক অর্থে আমি বলবো খুব একটা নেই। পুঁথিগত বিদ্যার সাথে আপনার কাজের এক্সপেরিয়েন্স খুব একটা ম্যাচ করে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাকরি ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সুইটেবল ক্যান্ডিডেট, যেটা বললাম যে সুইটেবল ক্যান্ডিডেট ফ্রেশ গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, আমি যদি একটা ম্যানেজারাল পজিশন নিই তখন তো অবশ্যই আমি রিলেটেড এক্সপার্টিস দেখেই নিয়ে থাকবো, বাট আমি যদি ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে নিই, আমরা কিন্তু তখন সাবজেক্ট ম্যাটার যদিও কিছুটা দিয়ে দেই, কিন্তু সেখানে আমরা কিছুটা ব্যত্যয় ঘটাই। আমি যদি দেখি যে আমার যে ক্যান্ডিডেট সে এনথুজিয়াস্টিক, তার মধ্যে সেই স্পার্কটা আমি দেখতে পাচ্ছি যে আমি যেরকম যে পজিশনের জন্য লোক খুঁজছি তার সেই কাজটা করার মতো ক্ষমতা রাখছে, তার সেই আইডিয়াগুলো আছে, সে লং টার্মে সেরকম চিন্তা করতে পারছে। কারণ ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনি যখন কথা বলবেন অনেক কিছু বের হয়ে আসে, এবং এক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছিও। আচ্ছা, এক ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করে এসে আরেক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এরকম অনেক রেজাল্ট আপনি দেখবেন যে খুব ভালোভাবেই হয়েছে। সেটা আছে, আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছিলাম, যেমন ধরো যে এই যে ছেলে মেয়ে আমাদের তো যারা আজকের শো দেখছে বা এটা রেকর্ডেড থাকবে যারা দেখবে, এদের কাছে একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আমাদেরকে চাওয়া হচ্ছে এক্সপেরিয়েন্স বের হওয়ার পরে, অথচ একাডেমিতে তো আমরা এর রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স পাচ্ছি না। একাডেমিতে সম্ভব, এক্স্যাক্টলি সেটা নিয়েই আমি কথা বলতে চাচ্ছিলাম। সম্ভব, এটা এখন আমি শুধু একাডেমিতে শুধু একাডেমিক কাজ করলে সম্ভব না। একাডেমিতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি, আমার সেকেন্ড ইয়ারের লোকজন আছে, ভাইরা আছে, আমার বোনরা আছে, সিনিয়র মানুষজন আছে, টিচাররা আছে, তাদের সাথে আমরা কথা বলতে পারি। অনেক ফেয়ার হয়, অনেক রকম ইন্ডাস্ট্রিয়াল কাজে যাওয়ার ওই থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়, এবং আপনি কিন্তু আমাদের অনেক একাডেমিক ক্ষেত্রেই কিন্তু আপনি কর্পোরেট হাউসগুলোতে কাজ করার সুবিধা থাকে, ইন্টার্নশিপ করার সুবিধা থাকে। সো এইসব জায়গায় যদি আপনি নিজেকে ইনভলভ করেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই কাজের প্রতি ধারণাটা জন্মে যাবে। যারা বলে যে আমরা জানি না, কারণ তারা কখনো জানার চেষ্টা করেনি। এক্স্যাক্টলি সেটাই বলছিলাম। দর্শক, একটি বিষয় মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে যে লেখাপড়া আপনি যে কোনো বিষয় করছেন, একই সময় আপনি যখন লেখাপড়া করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেই সময়টা থেকে আপনার ওই ডিপার্টমেন্টের বড় ভাই বোন কোথায় আছে, তারা কি কাজ করছে, তারা যে জায়গায় যে পজিশনটাতে পাশ করে গিয়ে তারা যেখানে কাজ করছে তাদের নিয়মিত কাজগুলি কি হয়, সেই বিষয়গুলি নিয়ে তাদের কাছে যদি আপনি জানতে চান, তাদের সাথে কথা বলেন, আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন। আমাদের গুরুকুল অনলাইন লার্নিং থেকে আমরা যেটি সবসময় বলেছি যে মেন্টর বেছে নেয়া। আপনি যদি আপনার ওই বড় ভাই বোনদের মধ্যে থেকে কাউকে একজন দুজনকে মেন্টর বেছে নেন, তারা যে কাজগুলি তাদের অফিসে করছে ওই কাজগুলি যদি আপনি শুনে আপনি নিজের মতো করে বানিয়ে নিজের মতো করে করার চেষ্টা করেন, যে ধরনের প্রজেক্টে তারা কাজ করছে সেগুলি আপনি ইমাজিনারি প্রজেক্ট বা অনলাইন থেকে প্রজেক্ট বের করে সেটা নিয়ে যদি কাজ করার চেষ্টা করেন, একটা সময় আপনার ঠিক ওরকম অভিজ্ঞতা, মানে ওরকম অভিজ্ঞতা না হলেও কাছাকাছি একটা অভিজ্ঞতা হবে যেটা এমপ্লয়ার কাজে লাগাতে পারবে। তাছাড়া আপনি শুধুমাত্র একাডেমিক লেখাপড়া শেষ করার পরে যদি আপনি যান, তাহলে কিন্তু
এমপ্লয়ার আপনাকে কাজে লাগাতে পারবে না। আপনি যে নলেজ বা স্কিল নিয়ে এসেছেন সেটি কাজে লাগানোর মতো এন্টারপ্রেনিয়র ওটাকে বা আপনার এমপ্লয়ার ওটাকে খুব একটা জরুরি জিনিস মনে করবে না। তো আপনি যদি প্রস্তুত হতে চান এখন, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যে একাডেমিতে থাকা অবস্থায় আপনি প্রস্তুত হতে চাইলে কিন্তু আপনার এখন থেকেই ওরকমভাবে একটা প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটি কথা বলেছে যে ইন্টার্ন করার চেষ্টা করা, সেটা পেইড হোক আনপেইড হোক, আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো একটি প্রতিষ্ঠানের সাথে আপনি যখন লেখাপড়া করছেন কোনো একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা, যেটা আপনার ভবিষ্যতে যে ধরনের কাজ আপনি করতে যাচ্ছেন সেই ধরনের কাজ ওই প্রতিষ্ঠানে আপনি করবেন, সেটা পেইড হোক নট পেইড হোক বা যে মোডেই হোক, আপনার ওই কাজটা করতে থাকার চেষ্টা করা উচিত। যার ফলে দেখা যাবে কি যে একটা সময় হায়ার করার সময় যদি আপনি ওই প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যাতায়াত থাকে, কাজ করার অভিজ্ঞতা থাকে, নতুন একজন লোক না খুঁজে আপনাকেও কিন্তু কল করতে পারে। সুতরাং এটা হয়ে থাকে সাধারণত হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। ইন্টার্নশিপ করে গেল, আমার হয়তো রিলেটেড কোনো লোক লাগবে, আমরা কিন্তু তাকে মাথায় রাখি যে ওই মানুষটা কাজে ভালো ছিল বা ওর সেই স্পন্টেনিয়াস ছিল কাজের, আর সবচেয়ে বড় কথা ও কাজ করে গেছে, কিছুটা হলেও ওর আইডিয়া আছে। আমি যখন একটা ফ্রেশ গ্রাজুয়েট নিচ্ছি, ফ্রেশের মধ্যেও কিছুটা এক্সপেরিয়েন্স পাচ্ছি, তো ওই টাচটা যদি পাই আমি অবশ্যই তাকে এই করবো, এবং এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রেড একটা বড় ব্যাপার, কিন্তু গ্রেডটা ম্যাটার করে তখনই যদি আমি আরো অনেক বেশি ফার্দার পড়াশোনার ক্ষেত্রে যাই, যদি একাডেমিকটাতে ক্যারিয়ার নেই অথবা প্রথম চাকরিটার ক্ষেত্রে, এরপরে আর কেউ জিজ্ঞেস করে না যে তোমার একাডেমিক রেজাল্ট আসলে কি ছিল, সবসময় জিজ্ঞেস করে শেষ চাকরিটার অভিজ্ঞতাটা কি ছিল, তোমার অ্যাচিভমেন্ট কি ছিল, শেষ চাকরিতে তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি। তো অ্যাচিভমেন্ট কিন্তু একাডেমিক ক্ষেত্রে অ্যাচিভমেন্ট গ্রেডের সাথে সাথে আমি যদি বলতে পারি যে আমি একটা অর্গানাইজেশনে কাজ করে এসেছি, রিলেটেড অর্গানাইজেশন, বা আমি এরকম একটা রিলেটেড কাজ করেছি, প্রজেক্টে কাজ করেছি, সেসব কিন্তু অনেক বেশি হয়। আমরা কিন্তু যখন ইন্টারভিউতে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি দেখে থাকি, কারণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে তার মানে ওই মানুষটা আরেকজনের সাথে কমিউনিকেট করার স্কোপ রেখেছে, সে খুব ইজিলি আরেকজনের সাথে মিশে যেতে পারবে। কারণ একটা অর্গানাইজেশন আমরা যখন চিন্তা করি সে কিন্তু একা কাজ করার জন্য না, একটা অর্গানাইজেশন সে কাজ করবে ক্রস ফাংশনাল, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, সবার সাথে মিলে কাজ করবে। সো ওই স্কোপটা কিন্তু আমরা একটা ক্যান্ডিডেটের মধ্যে খুঁজি যে কতটুকু ইজিলি আরেকজনের সাথে মিশে যেতে পারছে, তার পিআরটা কত ভালো, আমি তাকে দিয়ে কতটুকু কাজ আদায় করতে পারবো, সে যদি রিলেটেড অন্য ইন্ডাস্ট্রি আরো মানুষকে চেনে, আমার ভবিষ্যতে আমার ওকে দিয়ে কতটুকু কাজ হবে। সো নিজেকে না রিসোর্সফুল করে ফেলতে হবে। মানে আমি একটা অর্গানাইজেশনে গিয়ে কাজ শেখার আগে আমি যদি নিজেকে ওই পরিমাণ রিসোর্সফুল করে ফেলতে পারি, আর আমাদের এই যুগে আমি বলবো আমাদের এই যুগের মানুষজন অনেক বেশি লাকি, তাদের ইউটিউব আছে, তাদের ইন্টারনেট আছে, গুগল আছে, তাদের জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে বলি যে কোনো কিছু। খুব কঠিন কিন্তু না, আগে আমাদের সময় যেটা হতো আমাদের বই পড়ে অনেক কিছু জানতে হতো, এখন তাদের জানতে হলে জাস্ট এক সেকেন্ডের মধ্যে ওরা রাস্তায় ইন্টারভিউ থেকে আসার আগেই সে সার্চ করে জেনে নিতে পারছে কোম্পানি সম্পর্কে, পজিশন সম্পর্কে সবকিছু। আর এখন যেটা আরো সহজ যে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে বের হচ্ছি, এরপরে আমার কত রকম ক্যারিয়ার হতে পারে, সেই ক্যারিয়ারের জব ডেসক্রিপশনগুলি কি হবে সেটা সহ অনলাইনে পাওয়া যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে, কোর্স পাওয়া যাচ্ছে, আমি মানে সবকিছু শিখে ফেলতে পারছি। কোনো অজানা থাকলে সেটাও কিন্তু আমি দেখা যাচ্ছে 1 মাসে কোর্স নিয়ে বা 2 মাসে কোর্স নিয়ে আমি শিখে ফেলতে পারছি। এক্স্যাক্টলি, মানে ক্যারিয়ারের রীতিমতো ক্যাটালগ বানানো আছে, যে আমি ক্যাটালগ থেকে দেখে দেখে আমি বেছে নিতে পারবো যে আমার ক্যারিয়ার কোনটা হবে। আমাদের এই শোটা আমাদের অনেকগুলি পেজ থেকে যাচ্ছে, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক, গুরুকুল লাইভ, আমার নিজের পেজ থেকে শুরু করে আরো অনেকগুলি ইয়ে থেকেই এটা যাচ্ছে। একটি প্রশ্ন আমাদের দর্শকদের ছিল, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব আসন্ন, বা আমরা এটার মধ্যে দিয়েই এখন যাচ্ছি, তো এই চতুর্থ শিল্প বিপ্লবে আসলে কি ধরনের মানে আমাদের চাকরির ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি বদলাতে হবে, বা আমাদেরকে কিভাবে তৈরি হতে হবে যেটাতে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পরে আমরা আমাদেরকে রিলেভেন্ট রাখতে পারবো ইন্ডাস্ট্রিতে। মানে অনেক রকম করে জিজ্ঞেস করেছে, আমি ওটাকে এরকম ভাবে প্রশ্নটা আর্টিকুলেট করলাম। মানে আমরা যেটা বলে থাকি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ নিয়ার, এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু টেকনোলজি, সেটা নিয়েই আমরা কথা বলছি, ট্রান্সফরমেশন অফ টেকনোলজি, সবকিছু টেকনোলজি নির্ভর হয়ে যাবে। এখানে একটা বড় চ্যালেঞ্জ, সবাই চ্যালেঞ্জ বলবো না, একটা বড় ভয় সবার মনে কাজ করে যে টেকনোলজি চলে আসা মানে হচ্ছে মানুষের কাজ কমে যাওয়া, মানুষের কাজ কমে যাওয়া মানে হচ্ছে মানুষ চাকরি হারাবে। এটা কিন্তু টেকনোলজি কিন্তু একদিনে আসছে না, কালের সাথে পর্যায়ক্রমে আস্তে আস্তে আসছে, কিন্তু মানুষ কি চাকরি হারিয়েছে? আমরা তো আরো দেখছি চাকরির স্কোপ আরো বাড়ছে। কারণ কি?
চাকরি কারা হারাচ্ছে? আপনার মান্ডান জব, যেটা খুব রেগুলার ডাটা এন্ট্রি টাইপের জব বা এই ধরনের জবগুলো আমরা দিয়ে দিচ্ছি কম্পিউটারকে বা মেশিনকে। কারণ কি, এগুলো করতে আপনাকে চিন্তা করতে হবে না। আমরা মানুষকে কিন্তু আরো বেশি বড় জায়গাটা তুমি চিন্তা করো, তো ইউ হ্যাভ দ্য ইন্টেলিজেন্স, ইউ হ্যাভ দ্য এমপ্যাথি, ইউ হ্যাভ দ্য নলেজ, তুমি সেটাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি আরো বেটার কিছু নিয়ে আসো। এইচআর এর ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এইচআর এর শিল্প, মানে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আগে এইচআর ছিল স্টুয়ার্ডশিপ অফ এমপ্লয়মেন্ট। এইচআর রিক্রুটমেন্ট করছে, এইচআর ট্রেনিং দিচ্ছে, এইচআর অনবোর্ডিং করছে, এইচআর আপনার কি বলে কম্পেনসেশনের কাজ করছে, বেসিক জিনিস। বাট এখনকার এইচআর এর কাজ কিন্তু আপনার সেরকম না। এখনকার এইচআর কে আমরা চিন্তা করছি কি করে, আপনার বেসিক ইন্টারভিউ না, আমরা ইন্টারভিউটা কেমন ভাবে সাজাবো যে ওকে আমি কোথায় ফিট করাতে পারি, এটা একটা। এমপ্লয়ি লার্নিং এ আমরা কিন্তু ট্রেনিং বলছি না, আমরা বলছি এমপ্লয়ি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি সাকসেশন প্ল্যান করছি, এইচআর পুরোপুরি কাজ করছে আপনার অর্গানাইজেশনের সাথে, এইচআর জাস্ট সাপোর্ট হিসেবে কাজ করবে না। এইচআর এর সাথে প্ল্যান করে ইউ প্ল্যান দ্য নেক্সট স্ট্র্যাটেজি, ইউ প্ল্যান হাউ টু মেক ইউর এমপ্লয়ি আপ, হাউ টু ট্রেন দেম, হাউ টু ডেভেলপ দেম। আপনি ফাইন্যান্সের সাথে প্ল্যান করে পুরো স্ট্র্যাটেজি বাজেট করছেন। সো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে, মানুষের ইনভলভমেন্ট বেড়ে যাচ্ছে, আপনি আরো ডিপলি চিন্তা করছেন। খালি নাম্বার নিয়ে এখন কাজ করা ফাইন্যান্সের কাজ না, ফাইন্যান্স এখন ফুল স্ট্র্যাটেজি প্ল্যান করছে, সেলসের সাথে কাজ করছে, মার্কেটিং এর সাথে কাজ করছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু বছরের শুরুতে আমরা গোল সেট করছি। আগেকার দিনে কিন্তু সেই জিনিসগুলো হতো না, রেগুলার কাজ করে চলে যাচ্ছে। সো শিল্প বিপ্লব বলেন চতুর্থ যেটা, সেক্ষেত্রে বলবো যে চিন্তাধারাকে উন্নত করতে হবে। আপনাকে দেখতে হবে যে নেক্সট কি স্কিল আমার লাগবে, সেই স্কিলটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি পড়াশোনা করে এসেছি, আমি অফিসে ঢুকে আমি কাজ শিখবো, সেটা তো অবশ্যই লাগবে। যেটা বললাম যে আপনি নিজেকে রেডি করে রিসোর্সফুল করে আপনি জয়েন করেন, যাতে আপনাকে নিয়ে একটা কারাকারি পড়ে যায়। আর এখন কিন্তু ফ্রিল্যান্সিং এর যুগ অনেক বেড়ে গেছে, আর এখন যেহেতু আমরা হোম অফিস করছি আরো বেশি ফ্রিল্যান্সিং হবে। এখন কিন্তু অফিস বেস কাজগুলো কমে যাবে, ফ্রিল্যান্সিং কাজগুলো বেড়ে যাবে। একটা মানুষ যেহেতু এক জায়গায় বসে কাজ করছে, সে চেষ্টা করবে হাত পা ছড়িয়ে যতটা বেশি আমি সাপোর্ট দিতে পারি। রাইট, রাইট। দর্শক, মানে আমরা এইচআর এর বিষয়ে যেটা কথা বলছিলাম, যে এইচআর এ যদি আপনি কাজ করতে চান, বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যদি বলি, এরপরে কি হতে যাচ্ছে আমরা যেটা দেখছি, এতদিন অর্গানাইজেশন অনেকভাবে অ্যাসেট গ্রো করাতো এবং মোস্টলি সেগুলি ফিজিক্যাল অ্যাসেট আমরা বলতাম। কিন্তু এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যদি একটা কোম্পানিকে আমরা অ্যাসেস করতে চাই, ওই কোম্পানির আমরা অ্যাসেটকে ভ্যালু করতে চাই, তাহলে ওই কোম্পানির কিন্তু কিউমুলেটিভ লার্নিংটাকে আমাদের ভ্যালু করতে হবে। যেমন এই প্রতিটা কোম্পানি তারাই সার্ভাইভ করতে পারবে যারা লার্নিং অর্গানাইজেশন, প্রতিনিয়ত যার এমপ্লয়িরা শিখছে এবং কিউমুলেটিভ পুরো কোম্পানিটা শেখার মধ্যে দিয়ে নিজেকে আরও বেশি উন্নত করছে। সুতরাং আমাদের এরকম লার্নিং অর্গানাইজেশনগুলির এইচআর এক্সিকিউটিভ যদি হতে হয়, এইচআর হেড হতে হয় আমাদেরকে, তাহলে আমাদের কিন্তু এই কন্টিনিউয়াস লার্নিং এবং পিপল ডেভেলপমেন্ট এবং সেই ওভারঅল লার্নিংটাকে কিভাবে অ্যাসেটে ট্রান্সফর্ম করা যায়, এই ব্যাপারটা কিন্তু এখন থেকেই আমাদের নিজেদের মধ্যে তৈরি হতে হবে, নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে হবে যে আমি একজন মানুষকে কিভাবে শিখতে ইন্সপায়ার করতে পারি, যে নেসেসারি কাজটার জন্য আমি শিখতে ইন্সপায়ার করতে পারি কোম্পানির ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, আমি তাকে ইন্সপায়ার করতে পারি নলেজ বেস তৈরির জন্য। ওভারঅল যে নলেজ দিয়ে বা স্কিল দিয়ে কোম্পানি ভ্যালু এডিশন করা যায়, সেটার জন্য যখন আমি তাকে প্রস্তুত করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমি একজন ভালো এইচআর এক্সিকিউটিভ। এভাবে আমি বিষয়টাকে সাজালাম দর্শকদের জন্য। আচ্ছা, এরপরে আমরা একটা জায়গায় যাই, আমরা এটা নিয়ে কথা বলেছি, তারপরেও আসবো। সেটি হচ্ছে কথার কথা, আমাদের দর্শকদের অনেকেই তারা মানে পলিটেকনিকে পড়ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি, পাশাপাশি ইউনিভার্সিটিতেও পড়ছে। এই সময় আমরা কথা বলেছি তাদের ক্যারিয়ার প্রিপারেশন কি হবে। তো তারপরেও তোমার কাছ থেকে একটু জানতে চাই যে এই সময় ওই ছেলেটি বা মেয়েটি কিভাবে চিন্তা করে, সে যে সাবজেক্টেই পড়ুক, তাহলে মোটামুটি তার একটা ক্যারিয়ার গ্যারান্টেড হতে পারে, মানে তার এই লেখাপড়াটা ওই টেনিয়রটা শেষ করার পরে। আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম, এর বাইরেও যদি কিছু থাকে তাহলে যদি অ্যাড করো। পোস্ট কোভিড যে আমরা সিনারিও বলি, কোভিডের পরে কিন্তু একটা বড় চেঞ্জেস আসবে। আমাদের প্রথম যে চেঞ্জটা দেখতে হবে যে কোভিডের পরে কোন ইন্ডাস্ট্রিটা বুম করবে। কোভিডে অবশ্যই আমাদের চাকরি ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের
ক্ষতি হয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, অনেক ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু বুম করছে। কি কি ইন্ডাস্ট্রি? আমরা যদি একটা সার্ভে দেখেছিলাম, সেখানে দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ই কমার্স, তারপরে আপনার এগ্রো ফুড যে বিজনেসগুলো আছে, তারপরে আপনার কমিউনিকেশনের যে এখন কিন্তু আপনি সেমিনারগুলো কিন্তু সব অনলাইনে হচ্ছে। সো এই কমিউনিকেশন, ক্রিয়েটিভ কমিউনিকেশন, সেই এরিয়াটা, এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বুম করবে। সো এরপরে যে আপনার এখন এই মুহূর্তে পড়াশোনা করছে, তাকে মাথায় রাখতে হবে ডাউন দ্য লাইন 2 থেকে 3 বছর মধ্যে আমার এই এরিয়াগুলো যেহেতু বুম করবে, এই এরিয়ার সাথে রিলেটেড কি কি স্কিল লাগতে পারে। যেটা বললেন, উই হ্যাভ দ্য ক্যাটালগ অনলাইনে, সো ইউ গো থ্রু দ্য ক্যাটালগ, আপনারা ওটা দেখেন। ইন্ডাস্ট্রি করতে হলে আপনার কি কি স্কিল লাগবে, আপনি সেভাবে নিজেকে গুছিয়ে নিন। গুছিয়ে নিলে আপনার মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ এমপ্লয়ার আমি বলতে পারি আমি কিছু কিছু ক্ষেত্রে মানুষ খুঁজে পাই না। এটা বারবার বলি আপনাদের এবং বকা খাই, আমি সত্যি আবারও বলছি, আমরা খুঁজে পাই না। আমরা যে রিসোর্সটা খুঁজছি, এমন না যে আমরা খুব বেশি পিন পয়েন্টে খুঁজছি, কিন্তু কিছু কিছু আমাদেরও কিন্তু ক্রাইটেরিয়া থাকে যে এই জিনিসটা না ম্যাচ না করলে, কারণ আমি যখন একজন রিসোর্সকে নিব, আমি কিন্তু লং টার্ম চিন্তা করবো যে ওকে আমি ডেভেলপ করবে, এমন না যে ও আজকে আসবে কালকে চলে যাবে, ওকে আমি ডেভেলপ করবো এবং আমি ওকে নিয়ে একটা 5 বছরের প্ল্যান চিন্তা করি। সো আমার কিন্তু সেরকম একটা রিসোর্সফুল মানুষ না হলে আমি যাব না, আমি জাস্ট নিয়ে রেডি করে নিতে যাবো না। সো ওই রিসোর্সগুলো কিন্তু টেকনিক্যাল রিসোর্সগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করে থাকি অনেক সময়। নিজেকে যদি টেকনোলজিক্যালি আপনার রিসোর্সফুল করা যায়, সাউন্ড করা যায়, আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। রাইট। এখন আসি, আমরা যদি বলি এতক্ষণ কথা বলছিলাম যারা লেখাপড়া করছে তাদের ক্যারিয়ার নিয়ে, আমরা যদি বলি যে এই মুহূর্তে বেকার বসে আছে, শব্দটা শুনতে খুবই খারাপ, বাট বেকার বা ছদ্ম বেকার এই সংখ্যাটা তো আমাদের বেশ বড়। তো ওদের যদি আমরা তৈরি করে কাজে লাগাতে চাই, বা সে যদি মনে করে, যারা দর্শক যারা শুনছেন বা এই ক্যাটাগরিতে আপনারা যারা আছেন, আপনাদের ওদেরকে যদি কথা 6 মাসের একটা প্রস্তুতি নিয়ে তারা কাজে ফিরতে চায় পোস্ট কোভিড পৃথিবীতে, যেগুলি স্পেশালি ওইগুলি নিয়ে কথা বললাম তার বাইরে, তারা কি ধরনের প্রস্তুতি নিতে পারে, তাদের জন্য কি বলার আছে? প্রথম কথা, তাকে কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে। ফার্স্ট মানে প্রথমই হচ্ছে ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ। আপনি যদি নিজেকে বিক্রি করতে পারেন, তাহলে আপনি যে কোনো পণ্য বিক্রি করতে পারেন। নিজেকে বিক্রি করতে পারা মানে কি, আপনি যখন একটা চাকরির জন্য যাবেন, আপনাকে বোঝাতে হবে যে আপনি তাকে দিতে পারবেন। আমি কেন একটা মানুষকে চাকরিতে নিব, যে আমি যখন জানবো তার কাছ থেকে আমি কিছু পাবো। সো ওইটুকু কনফিডেন্স আপনাকে শো করতে হবে। আপনি যদি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি যদি নিজের উপর কনফিডেন্স দেখাতে না পারেন, আমি অ্যাজ এ এমপ্লয়ার আমি আপনার উপর কনফিডেন্স দেখাতে পারবো না। খুব স্বাভাবিক। আমি তখনই আমি একটা কনফিডেন্ট মানুষ চাবো। কেন? কারণ ওই কনফিডেন্ট মানুষ স্পন্টেনিয়াস মানুষ চাবো, যে মানুষটা সবার সাথে মিশে কাজ করতে পারবে। কারণ একটা অর্গানাইজেশন যখন চিন্তা করি, আমরা কিন্তু একটা পরিবার চিন্তা করি, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি, আমরা চিন্তা করি সে সবার সাথে মিলেমিশে কাজ করবে। তাকে রিসোর্সফুল হতে হবে, তাকে যে ব্যাপারে আপনি চাকরি নিতে এসেছেন সেই ব্যাপারে আপনার কিছুটা হলেও আপনাকে জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানটুকু আপনাকে বোঝাতে পারতে হবে যে আমার এইটুকু জ্ঞান আছে, বাট আমার লার্নিং ইন্টারেস্ট আছে, আমি চাইলে আমার ওই স্কোপটা আছে, আমি আরও বেশি শিখতে পারি। আর আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারতে হবে, খুব লিমিটেড স্কেলে একই ধারায় চিন্তা করতে পারতে হবে। এটা আমি একটু ইয়ে করে বলি, আউট অফ দ্য বক্স, আমরা তো বক্সের চিন্তাটাই পাই না, আউট অফ দ্য বক্সের প্রশ্নে আরও পরে আমরা আসি। মানে মূল কথাটা হচ্ছে যে আউট অফ দ্য বক্স বললে বিং টু ক্রিয়েটিভ, অনেকেই চিন্তা করে যে না তাহলে যা শেখাচ্ছে কোনো কিছু শিখবো না, শুধু আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স হচ্ছে বক্স কমপ্লিট করে বাইরে চিন্তা করতে হবে, মানে শুধু বক্সের বাইরে গেলে হবে না, আগে আমাকে বক্সটাকে ফিল আপ করতে হবে, তারপরে বক্সের বাইরে যেতে হবে, সেভাবে। তো দর্শক, যেটা নিয়ে কথা বলছিলাম যে এই মুহূর্তে যারা চাকরি খুঁজছেন বা 6 মাসের মোটামুটি প্রস্তুতি নিয়ে আপনারা যদি কাজে যেতে চান, প্রথম যেটা আপনাদের করা লাগবে সেটি হচ্ছে আপনাদের যোগাযোগের দক্ষতাটা বাড়ানো। যোগাযোগের দক্ষতাকে আমি সাধারণভাবে যেভাবে বলি সেটি হচ্ছে যে আপনাকে বাংলা শুনে, বাংলাতে প্রশ্ন শুনে বাংলাতে সঠিকভাবে উত্তর দিতে পারতে হবে। মানে যে কোনো কথা শুনে সেটি মানে বুঝে সেটার উত্তর দিতে পারতে হবে এবং সঠিক উত্তরটি দিতে পারতে হবে। এটি হচ্ছে বেসিক কমিউনিকেশন স্কিল। আমাদের শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমি বাস্তব কথাটি বলছি, সেটি হচ্ছে বেশিরভাগের মধ্যেই কিন্তু এটি আমাদের নেই। আমরা জানিও না যে এই কাজটি আমরা পারি না ঠিকমতো, আমরা ঠিকমতো শুনতে পারি না মনোযোগ দিয়ে, এবং শোনার পরে ওই বিষয়টি বোঝার জন্য সময় দিয়ে জিনিসটাকে গোছাতে পারি না, গুছিয়ে আমরা উত্তর দিতে পারি না। সুতরাং এই ব্যাপারটি আমাদেরকে ডেভেলপ করতে হবে।
ডেভেলপ করার জন্য বলি প্রথমে যে খেলাই বন্ধুদের সাথেই একটি ব্যাপার নিয়ে নিজের মধ্যে ভিডিও চ্যাট করুন এবং করার সময় প্রশ্ন করুন, আপনি শুনুন, অন্য আরেকজন সেটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের খেলা খেলুন, খেলে কিন্তু ওই স্কিলটা তৈরি হবে যে একটা আননোন প্রশ্ন করলো আপনার বন্ধু, আপনি সেই প্রশ্নটা শুনলেন, শুনে গুছিয়ে আবার তাকে উত্তর দিলেন। এই অভ্যাসটি করতে করতে কিন্তু কমিউনিকেশন স্কিল অনেক ভালো বাড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওর পাশাপাশি লিখতে পারা, একটা জিনিস লিখে বোঝাতে পারা। আমরা মনে করি লিখতে পারলেই হলো, তা কিন্তু না, লিখে বোঝাতে পারতে হবে। আমার কাছে যা জানতে চাওয়া হচ্ছে সেটা লিখে বোঝাতে পারতে হবে। সো এই দুটো দক্ষতা আপনাদের কমিউনিকেশন স্কিল হিসাবে ডেভেলপ করতে হবে। আমাদের অতিথি আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে সাবজেক্টে আপনি কাজ চান সেই সাবজেক্টটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকা। বা আপনি কি বুঝতে পারছেন যে যারা কর্মী নিচ্ছে বা যারা হায়ার করছে তারা কতটা অসহায়? তারা শুধু ধারণা থাকলেই আপনাকে কিন্তু হায়ার করে নিবে, মানে চাচ্ছে না যে আপনাকে এক্সপার্ট হতে হবে। এবং এতই আমাদের মার্কেটে আমরা যারা কর্মী আছি, আমরা কাজ চাচ্ছি, তারা এতই অবস্থা খারাপ যে আমাদের এই কাজটা সম্পর্কে জানা ধারণা থাকা মানুষই নেই, বা সেটারই সাংঘাতিক অভাব। মানে এমপ্লয়ার কিন্তু আপনার শুধু ধারণা থাকলেই চাকরিতে নিতে চায়। সুতরাং আপনি যে বিষয়টি নিয়ে লেখাপড়া করছেন, যেখানে কাজ করতে চান, সেই কাজটা সম্পর্কে আপনার আবার সেই কথায় ফিরে আসি যে বন্ধুবান্ধব, বড় ভাই বোনের কাছ থেকে সেটা সম্পর্কে ধারণাটা নেবার চেষ্টা করুন, পরিষ্কার ধারণা নেবার চেষ্টা করুন। তাহলে আপনার কমিউনিকেশন স্কিল থাকলে এবং ওই ধারণাটি থাকলেই কিন্তু আপনি হায়ার হবেন মোটামুটি, মানে আপনাকে নেবে এটা মোটামুটি ধরে নেওয়া যায়। ফিরে আসি এখন আমাদের কথাতে। একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা লেখাপড়া করেই যে প্রত্যাশা আমাদের থাকে যে পাশ করে বের হলাম একটা কিছু হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের খুবই কমন বলা কথা যে পাশ করে বেরলাম দেখি একটা কিছু হয়ে যাবে। এবং এতদিন অনেক পরিশ্রম হয়েছে পাশ করতে, এখন একটু চিল করি কিছুদিন, এরপরে আমার একটা কিছু হয়ে যাবে। তো এখন আমরা যে জায়গায় যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি অলরেডি আছি। সো এই জায়গায় এই ধরনের ছেলে মেয়েদের যারা এই যে একটা কিছু হয়ে যাবে চিন্তাতে আছে, এখনো ক্যারিয়ার প্ল্যান না করে, তাদের কি আসলে চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে কিনা? আমি যেটা বললাম যে রিসোর্সফুল না হলে ব্যাপারটা উইন উইন সিচুয়েশন। আমি তখনই তাকে নেব যখন আমি দেখব যে তার কাছ থেকে আমি কিছু পাবো। মানে একদম খুব কড়া কথায় বলতে গেলে একটা কোম্পানি একটা এমপ্লয়িকে নিচ্ছে, পে করছে, অবশ্যই গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার আছে। আমি যদি ইমিডিয়েটলি তার কাছ থেকে না পাই, কিছুদিন আমি হয়তো সময় দেব। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই শোটা কিন্তু মোটিভেশনাল শো না, আমি ডিমোটিভেশনাল বলি, একদমই মানে আমি বাস্তবতা বলি, বাস্তবতাই বলছি যে মানে পুরোটাই গিভ অ্যান্ড টেকের একটা ভালো ভালো কথা বললাম আমরা যে আপনার এটা হয়ে যাবে, এইটা বারাক ওবামা পেরেছে আপনিও পারবেন না। ভাই পারবেন না, কারণ উনি যে পরিমাণ পরিশ্রম করেছে ওটা তো আপনি করতে রাজি না। ওনার কমিউনিকেশন স্কিল, আমি একদম ছোট দিয়ে শুরু করি যে খুব কমন যেটা হয় একটা ইন্টারভিউ বোর্ডে দেখা গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্যান্ডিডেটকে জাজ করে ফেলি কিভাবে, আমরা একদম বেসিক প্রশ্ন করি যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখান দিয়ে আমি কি দেখি, একটা হচ্ছে আমি ওর কমিউনিকেশন স্কিলটা দেখছি, সে বাংলায় বলুক সে ইংরেজিতে বলুক, আমার ডিপেন্ডিং অন আপনার পজিশন, সে আমি যদি দরকার হয় আমার ওখানে ইংরেজি দরকার হয় আমি ওকে বলি ইউ টেল মি ইন ইংলিশ, যদি বাংলা দরকার হয় তুমি বাংলায়ও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দুটো জিনিস হয়, তার কথা বলার ভঙ্গিমাটা আমরা দেখছি, কমিউনিকেশন স্কিলটা দেখছি, একদম এটার সাথে সাথে আমি দেখছি যে ও নিজেকে কতটুকু সেল করতে পারছে। কারণ আমার এটা দিয়ে আমার কাছে তার সিভিটা আছে, ও আদৌ প্রাসঙ্গিকভাবে বুঝিয়ে বলতে পারছে কিনা। আমি ওর বাবার নাম, মার নাম, ওর বাড়ি, আমার কিন্তু এটা দরকার নেই। আমি দেখতে চাচ্ছি যে ও অ্যাকচুয়ালি ওর ইন্টারেস্ট এরিয়াটা আমাকে বলতে পারছে কিনা, কারণ এটা দিয়েই কিন্তু ও ডাইভার্ট করে আমাকে নিয়ে যাবে যে আমার ইন্টারেস্ট এরিয়া এটা, আমি কিন্তু ওকে আমার পরবর্তী প্রশ্ন সেটার উপর ডিপেন্ড করেই করব। তো এটা কিন্তু একটা বড় টুল একটা ক্যান্ডিডেটের জন্য। আমি একটা করে দিচ্ছি যে সে কিন্তু এটা দিয়েই সে যেখানে তার এমপ্লয়ারকে প্রশ্ন করাতে চায়, তার ইন্টারেস্ট এরিয়াটা এমনভাবে সে উপস্থাপন করবে, তার সে যে ব্যাপারে স্কিল সেটা সে জানে যে আমার এই পার্টিকুলার জবের জন্য এই স্কিলগুলো দরকার আছে, সে যদি ওই স্কিলগুলোকে ওভাবে করে টেনে এখানে নিয়ে বলতে পারে, আমি কিন্তু আমার পরবর্তী প্রশ্ন ওখানে চলে যাব, টেনে আমাকে ওখানে নিয়ে যাওয়া। তার মানে যেটি হচ্ছে যে আপনার প্রথমে যে সুযোগটি দেয় এমপ্লয়ার, সেটি হচ্ছে যে আপনার সম্পর্কে কিছু বলুন,
এবং ওই সময় কিন্তু সুযোগ থাকে পুরো ইন্টারভিউটা নিজের দখলে নিয়ে নেওয়ার। আমরা যেটা বলি আমরা কিন্তু ওটাই বোঝার চেষ্টা করি যে ও নিজের দখলে নিতে পারলো কি পারলো না। এক্স্যাক্টলি। এবং নিজের দখলে আপনি নিতে পারলে কিন্তু এটা আপনার যোগ্যতা দক্ষতা হিসাবেই কিন্তু ধরা হয়, যে আপনি যখন একজন কাস্টমারের সামনে যাবেন, কাস্টমার ক্যান বি ইন্টারনাল এক্সটার্নাল এনিওয়ান, তার সামনে গিয়ে আপনি যখন আপনার ওপেনিং স্পিচটা দিচ্ছেন, দিয়ে আপনি পুরো ব্যাপারটার দখল আসলে নিতে পারলেন কিনা। আমাদের অতিথি যেটি বলেছেন যে প্রথমে যখন আপনি আপনার ইন্ট্রোটা দিচ্ছেন, আপনি আপনার নিজের সম্পর্কে বলছেন, সেই সময় যদি আপনি বাড়ি থেকে কি ভাত খেয়ে এসেছেন, বা আপনি ঘুমাতে পছন্দ করেন নাকি খেতে পছন্দ করেন, এই ব্যাপারগুলি নিয়ে আপনি যদি সময় নষ্ট করতে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই দখলটা নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনার হয়তো শুধু নামটা বলার পরেই আপনাকে চলে যেতে হবে যে এই চাকরিটার জন্য রিলেটেড আপনার যে স্কিল আছে, আপনার যে এই বিষয়ে যে চিন্তাটা আছে, বা কাজের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনার কথাবার্তা রিভলভ করবে সেই জায়গাতে, ওইখানেই আপনি ঘোরাঘুরি করবেন এবং ওইখানেই আপনি গুছিয়ে এমন একটা ভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন যেন পরবর্তী প্রশ্ন আপনার ওই কথার মধ্যে থেকেই করা হয়। আর আপনার ওই কথার মধ্যে থেকে পরবর্তী প্রশ্ন করা হলেই খেলাটা কিন্তু হয়ে গেল। আপনি জানেন যে হ্যাঁ আমাকে কি নিয়ে কথা বলতে হবে, কতটুকু বলতে হবে, তখন ব্যাপারটা তার কন্ট্রোলে চলে যাচ্ছে। এবং এটার আরেকটা বড় কারণ, আমরাও চাই যে ক্যান্ডিডেটটা কিন্তু একটু ইজি হোক। সে যখন নিজের সম্পর্কে বলা শুরু করে তার মধ্যে একটা রিল্যাক্স ভাব আসছে, আইস ব্রেকিংটা হয়ে যাচ্ছে প্রথমেই। মানে ইন্টারভিউ কিন্তু ইজ নট এ ইন্ট্রোগেশন। আমরা এইচআর এর ক্ষেত্রে আমরা এখন যেটা করি, আগে যেটা হতো সামনাসামনি বসে, আমরা কিন্তু এখন চেষ্টা করি রাউন্ড টেবিলে বসার জন্য, যে ইটস লাইক এ ডিসকাশন। বাট আমার এন্ড থেকে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে 10-15 মিনিট, খুব অল্প সময় একটা মানুষের ভিতর থেকে কি আছে, কারণ আমি ওকে নিচ্ছি মানে কিন্তু ওর পিছনে আমি ইনভেস্ট করছি। আমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড হচ্ছে যে আমাকে একটা রিসোর্স পিক করতে হবে। সো এই রিসোর্সটা যদি ভুল পিক করি, আমার জন্য কিন্তু আমি ওকে নিয়ে 3 মাস 6 মাস পরে যদি দেখি যে আমার কাজ হচ্ছে না, আমার জন্য কিন্তু লস। অ্যাজ এ অর্গানাইজেশন আমার জন্য লস, কারণ আমি এই 6টা মাস ওর পিছনে সময় দিলাম, আবার আরেকজন ক্যান্ডিডেট নিয়ে আমার ওকে আবার সময় দিতে হবে। তো আমার কিন্তু চেষ্টা থাকবে একটা রিসোর্স পিক করা। এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করবো তার ভিতরে কি আছে বের করে নিয়ে তাকে যতটুকু তার সম্পূর্ণটা বের করে আনা যায়। কিন্তু ক্যান্ডিডেট অনেক সময় যেটা মনে করে যে আচ্ছা আমাদেরকে একদম গান পয়েন্টে রেখে আমাদেরকে করা হচ্ছে, ব্যাপারটা সেরকম না। যেটা আমাদেরকে ভাবতে হবে, আগে একটা সময় ছিল যখন হায়ারিং খুব কম হতো এবং ইন্টারভিউ বোর্ড গঠন করে বিরাট একটা আয়োজন করে ইন্টারভিউ নিতে বসা হতো, এবং সেখানে যারা চাকরি দাতার সেই লাইনে বসতেন, এরা অনেকেই নিজের বিদ্যা বুদ্ধি জাহির করার জন্য উল্টোপাল্টা প্রশ্ন করতেন, বা কোন প্রশ্ন করে থামিয়ে দেওয়া যায় সেই ধরনের প্রশ্ন করতেন। কিন্তু এখন আপনাদেরকে ভাবতে হবে আমাদের অতিথির মতো, যে এরকম পর্যায়ে যারা কাজ করছেন তাদের কিন্তু সময়ের ভীষণ দাম। সেই সময়ের একটা সময় বরাদ্দ করে আপনাকে নেবার জন্যই কিন্তু আন্তরিকভাবে সেই ইন্টারভিউটা নিচ্ছে। মানে বলে না যে জাজ সবসময় থাকে যে ভিকটিম তার পক্ষে। তো এই আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যারা ইন্টারভিউ এখন নেয় বিশেষ করে আমাদের মডার্ন কোম্পানিগুলিতে, তারা কিন্তু আপনাকে আপনার পক্ষে থাকে, আপনাকেই কিন্তু হায়ারটা করতে চায়, এবং মানে এমনভাবে আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে যেতে চায় যেন আপনি আপনার সম্ভাবনাটা পুরোটা আপনি ফুটিয়ে তুলতে পারেন। সুতরাং আপনাকে এরকমভাবে প্রস্তুতি, মানে এই বিষয়টিকে এরকমভাবে মাথায় রাখতে হবে যে এরা আপনার শত্রু না, এরা আপনার বিপক্ষের কেউ না, এরা আপনার পক্ষের মানুষ, এবং তাদের সামনে আপনার নিজেকে ওইভাবে ফুটিয়ে তুলতে হবে, ওইভাবে উপস্থাপন করতে হবে। রাইট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে যে যারা চাকরি হারালো, আমরা শোয়ের শুরুতেই কথা বলছিলাম যে অনেকেই হারিয়েছে কমিউনিকেশন স্কিলের কারণে। আবার কোভিডের সময় একটা ব্যাপার হয়েছে যে আমরা এক ধরনের ব্যস্ততায় ছিলাম, তো সবাই দৌড়ের উপরে ছিলাম। তো আমরা যেটা বলি যে রুমের কর্নারে লুকিয়ে থাকা যেসব এমপ্লয়ি, এদের দিকে এমপ্লয়ারের নজর যেত না। কিন্তু এই কোভিডে এমপ্লয়ারও সময় পেয়েছে প্রত্যেকে কে কি কাজ করছো, ঠিকঠাক মতো করছো কিনা সেটা বের করার। যে কারণে অনেকেই চাকরি হারিয়েছেন এরকম, যারা ওই কর্নারে লুকিয়ে থাকতো, বা কোনোভাবে কাজ করছি বলে মানে অ্যাকচুয়ালি কাজটা করতো না। রাইট। এবং অ্যাকচুয়ালি যার ঠিক ওরকম ফাংশন ছিল না, যেহেতু সবাই চাচ্ছে একটু ছোট করে নিয়ে আসতে, একটু কন্ট্রোলের মধ্যে ব্যাপ্তিটাকে কমিয়ে ফেলতে, সেই কারণে কম্পারেটিভলি একটু কম জরুরি যেই ফাংশনগুলি সেগুলিকে অনেকে বাদ দিয়ে দিচ্ছে। তো এই ধরনের কর্মী যারা এই ধরনের বাদ পড়ে গেল, এরা কিন্তু একটা অথৈ সাগরে পড়লো। কারণ শুধুমাত্র চাকরি হারানোর
টা ঝামেলা না, সে কিন্তু একটা ডেজিগনেশনে ছিল, ওইখান থেকে ফ্রেশারের মতো জায়গাতে সে গিয়ে জয়েন করা কিন্তু তার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এবং ঠিক একইভাবে সবচেয়ে কম্পিটেন্ট মানুষগুলি এই কোভিডের এই ধাক্কা কাটিয়ে চাকরি করছে, তো তার চেয়ে লেস কম্পিটেন্ট যারা, তাদের আবার গিয়ে ওই পজিশনে যাওয়াটাও কঠিন। তো এই মানুষগুলির জন্য আমরা এখন আসলে কি অ্যাডভাইস করতে চাই? তাদেরকে কিভাবে প্রস্তুত হয়ে, মানে ইমিডিয়েটলি তাদের চাকরি খোঁজার চেষ্টা করাটা ওয়াইজ হবে, নাকি তাদের গ্যাপগুলি ফাইন্ড আউট করে যে কি কারণে আমি আসলে চাকরি হারালাম, বা এটা হতে পারে ন্যাচারাল কারণ হতে পারে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, বা এটা হতে পারে। তার পাশাপাশি যে যারা চাকরি হারিয়েছে তাদের আসলে মানে এরকম কি বিষয়টা যে তারা একটু সময় নিয়ে ওই গ্যাপগুলি ফাইন্ড আউট করা, এরপর নিজেকে রেডি করা, তারপরে আসলে চাকরিটা খোঁজার চেষ্টা করা, মানে এইখানে কি অ্যাডভাইস করতে চাও? এখানে দুটো ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে যে এখন সবার পক্ষে তো সময় নিয়ে করাটা সম্ভব না, কারণ আমাদের জীবিকার একটা ব্যাপার থাকে, পরিবারের একটা ব্যাপার থাকে, সেটার কিছু নির্ভরতা থাকে, সময়টা সবার পক্ষে হয়তো নেওয়া সম্ভব না। আর পার্সোনাল ডেভেলপমেন্ট যেটা বললাম যে স্কিলফুল হওয়া, এটা কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এমন না যে আমি চাকরি হারালাম দেখি আমি পার্সোনাল ডেভেলপমেন্ট করব, সেটা না। ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস। আমি যখন চাকরি করছি সেখান থেকেও আমাকে কন্টিনিউয়াসলি আমার নিজের ডেভেলপমেন্ট করে যেতে হবে। চাকরি যখন হারালাম সেক্ষেত্রে তো অবশ্যই আমি প্রথমেই মাঝখানেই যখন বলেছিলাম যে আমি যদি দেখি যে আমার রিলেটেড ইন্ডাস্ট্রিতে এটা নিডটা নেই, আমাকে খুঁজে বের করতে হবে তাহলে আমার চাকরির নিডটা বা আমার যতটুকু স্কিল আছে সেখানে আমি কোথায় আমার নিডটা আছে। কম্প্রোমাইজ কিছু কিছু ক্ষেত্রে করতে হবে। এখন যদি আমাকে ডেজিগনেশনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, জীবিকার ক্ষেত্রে আমাকে ওই জায়গায় হয়তো করতে হবে। আর যদি আমার মনে হয় না আমি কিছুটা সময় ক্ষেপণ করতে পারবো, করে আমি নিজেকে স্কিলফুল করে আমি আমার সেই ডেজিগনেশনে ফেরত যেতে পারবো, অবশ্যই তাহলে বলবো যে স্কিলফুল হয়ে তারা সেই ডেজিগনেশনে ফেরত যাওয়াতে। কারণ ডিগনিটির একটা ব্যাপার থাকে। আমরা যখন চাকরি করি আপনার জব স্যাটিসফ্যাকশন অনেক বড় একটা ব্যাপার। আপনি শুধু চাকরিতে ঢুকলেন, আপনি মাস শেষে টাকা গুনে নিয়ে যাচ্ছেন, সেই স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাকে দিবে না। জব স্যাটিসফ্যাকশন কিন্তু কামস উইথ স্যালারি, ইটস কামস উইথ ডেজিগনেশন। আপনার এন্ড দ্য ওয়ার্ক ইটসেলফ, হ্যাঁ অবশ্যই তো কাজের একটা তো ব্যাপার আছেই। তো ওইখানে কিন্তু একটা আনহ্যাপি এমপ্লয়িকে দিয়ে সেই আনহ্যাপি এমপ্লয়িও খুব বেশি দিতে পারবে না, আবার এমপ্লয়ারও কিন্তু তার কাছ থেকে খুব বেশি নিতে পারবে না। তো এখানে কোন একটা কংক্রিট অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট, এটা যার তাকে নিয়ে বুঝে নিয়ে করতে হবে। কিন্তু যেটা বললাম যে যদি জীবিকার ব্যাপার থাকে তাহলে হয়তো ওই জায়গাটা থেকে কম্প্রোমাইজ করতে হবে, আর যদি জীবিকার ব্যাপারটার সাথে এটা রিলেটেড না থাকে তাহলে রিসোর্সফুল হয়ে নেক্সট বুমিং ইন্ডাস্ট্রি যেটা সেখানে চেষ্টা করতে হবে। মানে এই সময় শুধুমাত্র ওই যে ইন্ডাস্ট্রিতে ছিল সেটাই না, চেষ্টা করতে হবে যে আর বুমিং ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা, যে আপনাকে ওইখানে মানে আপনি যখন চিন্তা করবেন এর বাইরে তো আমি কিছু করিনি, তখনই কিন্তু আপনি নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে ফেলেন। আপনাকে এমনভাবে আপনার পাখাটা মেলে ধরতে হবে যে আপনি যেখানেই করেন, আপনি ব্যাংকে কাজ করলেও আপনি যেন একটা ইসে কাজ করতে পারেন, কোম্পানিতে কাজ করতে পারেন। আপনার চিন্তাধারাটাকে সেভাবে রাখতে হবে, এবং আপনি যখন একটা ইন্টারভিউতে যাবেন আপনাকে কিন্তু সেভাবে করে তাকে সেল করতে হবে যে মার্কেটিং এ কাজ করে, নট নেসেসারি, বা যে সেলসে কাজ করে, জিনিস বিক্রি করা তার কাজ। এখন সেটা আমার একটা চায়ের কাপ হোক আর আমার একটা আপনার টেলিভিশন হোক, ইট শুড বি সেম। আপনার টেকনিকটা জানতে হবে, যে নিজেকে সেল করতে পারে সে সবকিছু সেল করতে পারার ক্ষমতা, এবং এই জিনিসটা এমপ্লয়ারকেও বোঝাতে হবে। রিলেটেড ইন্ডাস্ট্রি আমরা সাধারণত কেন চাই? কারণ এক্সপেরিয়েন্সটা এক নাম্বার, 2 নাম্বার পিয়ারটা, যে তার যে কানেকশনগুলো আছে সেগুলো সে যেন ব্যবহার করতে পারে। এখন আপনি যদি নিজে একই ইন্ডাস্ট্রিতে থেকে অনেক ইন্ডাস্ট্রি মানুষকে চিনতে পারেন, পিয়ারটা গ্রো করতে পারেন, এটার উপরে কিছু নেই। গুড। তাহলে আমরা যেটা করলাম মানে যেটা আমরা মোটামুটি ধরে নিলাম, প্রথম হচ্ছে যে এই সময় তার যে ক্যারিয়ার গ্যাপগুলি, মানে যে স্কিল গ্যাপগুলি সে আইডেন্টিফাই করলো সেগুলিকে সে রিশেপ করবে, এবং রিলেটেড ইন্ডাস্ট্রি হলে ভালো হয়। সে যখন শিফট করে যাচ্ছে তখন রিলেটেড হলে ইমিডিয়েটলি পাওয়াটা সহজ হবে, কোনো অসুবিধা নেই। আর তা না হলে শুধুমাত্র ওই স্কিলের গ্যাপগুলিই না, তার পাশাপাশি তার কন্ট্যাক্টগুলি এবং সেখানে জানাশোনা লোকজনগুলিকে ঝালাই করতে হবে বা নতুন করে তৈরি করতে হবে প্রয়োজন। এটা সব সময় খুব জরুরি। পিআর খুব এই আপনার ফোর্থ আপনার ইন্ডাস্ট্রি রেগুলেশনে পিআর কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিআর গ্রো করা, আপনার মানুষের সাথে মিশতে পারা, নতুন নতুন মানুষ কন্ট্যাক্ট, এটা কিন্তু অনেক বড়। এটা দিয়েই আপনার অর্ধেক কাজ হয়ে যাবে। আপনি দূর থেকে কাজ কমপ্লিট করে ফেলবেন, আপনাকে কিন্তু গিয়ে কাজ করতে হবে না। রাইট। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে একটা ব্যাপার আমরা সবসময় আমরা বলছি, আমাদের কোর্সগুলির মধ্যেও আমরা বলছি বা আমরা আমাদের ডিসকাশনে নিয়ে আসছি, সবচেয়ে বড় স্কিল হচ্ছে লার্নিং স্কিল।
মানে যেই মানুষটি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু শিখতে পারবে না, সেই মানুষটি আসলে চতুর্থ শিল্প বিপ্লবে মুখ থুবড়ে পড়বে। সেই জন আসলে কোনোভাবেই কোনো পেশাতেই, মানে ওই অর্থে বলতে গেলে শেখার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি আনহ্যাপি। আমি কিছু জানি না, অমায়িক হতে হবে যে আমাকে প্রতিদিন আমি নতুন করে কিছু শিখছি। রাইট। এবং এই নতুন শেখার স্কিলটাই হচ্ছে প্রাইমারি স্কিল, যেটা লাগবে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সার্ভাইভ করতে হলে। ওইটাই আমাদের প্রাইমারি স্কিল হবে, যে নতুন কোনো কিছু শিখতে বললে, মানে আমি যদি এরকম বলা হয় যে এই কাজটি আপনি করেন, তো এই কাজটা তো আমি কখনো করিনি বা আমি তো জানি না, তো আপনাকে নিতে হবে যে এই কাজটা করতে গিয়ে আমি শিখবো কাজটা। এক্স্যাক্টলি, মানে এইটাই আপনার অপরচুনিটি শেখার। এক্স্যাক্টলি, শেখার অপরচুনিটি। এবং ওই লার্নিংটা যদি, ওই লার্নিং হ্যাবিটটা যদি থাকে, লার্নিং স্কিলটা যদি থাকে, তাহলে একটা মানুষ কিন্তু, একজন মানুষ এই সময়ে চাকরি হারিয়ে আবার 6 মাসের মধ্যে কিন্তু নিজেকে তৈরি করে নিয়ে নতুন একটা চাকরিতে সে যেতে পারবে বা নতুন চাকরি পেতে পারবে। কিন্তু যদি আপনার ওই লার্নিং স্কিলটা না থাকে, নতুন কিছু শেখার, যে কোনো কিছু হোক, চটি সেলাই হোক বা চণ্ডীপাঠ হোক, সেটা শিখে নেওয়ার যদি আপনার স্কিলটা থাকে, তাহলে কিন্তু জীবনের কোনো জায়গাতেই, মানে শুধুমাত্র চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখেই বলছি না, জীবনের কোথাওই আপনি থামবেন না। আজকে আপনি হয়তো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, বুমিং ছিল, ইন্ডাস্ট্রিতে রেগুলেশনের কারণে বন্ধ হয়ে গেল বা যে কোনো কারণে বন্ধ হয়ে গেল, তো সেই জায়গাতে আপনি কিন্তু আবার নতুন একটা ইন্ডাস্ট্রির নতুন কিছু শিখে আবার আপনি নিজেকে কিন্তু সেখানে রিলেভেন্ট রাখতে পারবেন, আপনি নতুন চাকরি পেয়ে যাবেন। আমরা আমাদের আজকে বোধহয় সময় শেষ করে ফেলেছি। আমরা চলে যাওয়ার আগে একবার দেখতে চাই যে আর কোনো প্রশ্ন আছে কিনা, যেটা থেকে আমাদের আর উত্তর দেওয়া দরকার আছে। না, মোটামুটি আমরা সব কাভার করেছি যা প্রশ্ন এসেছিল। ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের সিরিজটা তো আজকে শুরু হলো, আজকে একটু হিকআপ ছিল, তো আমরা আশা করি যে আমরা এটা নিয়মিত করব এবং তোমাকেও আমরা, আমাদের দর্শক এবং সারা বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা এটা দেখছে, তারাও তোমাকে আবার পাবে। আমাদের এখানে আসার জন্য কৃতজ্ঞতা শেষ করছি। প্রিয় দর্শক, আজকে এই বলে শেষ করছি। এই আয়োজনটি আমাদের নিয়মিত থাকবে, কখনো কখনো আমি থাকবো, এছাড়াও আমাদের অন্য কেউ এই প্রোগ্রামটি হোস্ট করবেন। আপনারা নিয়মিত এই প্রোগ্রামটিতে থাকবেন এবং সবচেয়ে জরুরি, আপনারা আপনাদের প্রশ্নগুলি আমাদেরকে পাঠাবেন। আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে অনেকেই আপনারা লজ্জা পান প্রশ্ন করতে কমেন্টে, তাদের জন্য হচ্ছে আমাদেরকে ইনবক্স করে রাখবেন। আমরা নাম প্রকাশ করা ছাড়াই আপনার প্রশ্নটি পড়ব এবং সেটির উত্তর আমরা এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।